আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের সাজেশন নিয়ে। অর্থাৎ এই সাজেশনে আমরা এইচএসসি অর্থনীতি প্রথম পত্রটা সম্পূর্ণটা কভার করার চেষ্টা করব। এখানে মূলত আমরা অর্থনীতি প্রথম পত্রের যে টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবং যেগুলো থেকে পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন আসে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এবং আমরা শুধু আজকে আমাদের সৃজনশীল যে অংশটা, সেই সৃজনশীল অংশের জন্য কোন কোন বিষয়গুলো ইম্পর্ট্যান্ট, জ্ঞান, উদ্ভাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, সেগুলো দেখানোর চেষ্টা করব। এবং এর পরবর্তী পার্টে আমরা তোমাদের জন্য অর্থনীতি প্রথম পত্রের যে এমসিকিউ কোনগুলো ইম্পর্ট্যান্ট কোন অধ্যায়ের, সেগুলো সাজেশন নিয়ে আসবো। এরপর ধারাবাহিকভাবে দ্বিতীয় পত্রেরও আমরা একইভাবে তোমাদের ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। তো তাহলে আমাদের বেশি সময় নষ্ট না করে আমাদের যে আজকে আলোচনা পর্ব অর্থনীতি প্রথম পত্রের সেই সাজেশনটা, সেটা তাহলে শুরু করি। আর একটা বিষয়, তোমরা যদি এই সাজেশনটা পেতে চাও তাহলে আমাকে অবশ্যই তোমরা নক দিবা। আমি তোমাদেরকে সেই সাজেশনে এই পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দেবো। তো তাহলে শেষ পর্যন্ত থাকো, আশা করি তোমাদের এই সাজেশনটা অনেকটা হেল্পফুল হবে। তো দেখো, আমাদের সাজেশনটা শুরু করি। অর্থনীতি প্রথম পত্র। তো আমরা সর্বপ্রথম তোমাদের প্রথম পত্রের যে জ্ঞানমূলক যেগুলো আছে, সর্বপ্রথম আমরা জ্ঞানমূলকগুলো আগে ধারণা দিই যে প্রথম পত্রের ক্ষেত্রে কোন কোন জ্ঞানমূলকগুলো পড়লে আশা করি তোমাদের প্রথম অধ্যায়ের ক্ষেত্রে হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা প্রথম অধ্যায়ে যেগুলো জ্ঞানমূলকগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসে, সর্বপ্রথম সেগুলো দেখানো ট্রাই করি। মানে প্রথম অধ্যায়ে যে জ্ঞানমূলকগুলো যেগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। তো দেখো, প্রথম অধ্যায়ের ক্ষেত্রে জ্ঞানমূলকের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরীক্ষায় যেগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো দুষ্প্রাপ্যতা বলতে কী বোঝাও, এরপর হলো উৎপাদন সম্ভাবনা রাখা কী, এরপর হলো অর্থনীতি ব্যবস্থা কী, নির্বাচন বলতে কী বোঝায়, তবে ব্যষ্টিক অর্থনীতি কী এবং নির্দেশমূলক অর্থব্যবস্থা কী। এই প্রশ্নগুলো জ্ঞানমূলকের সব থেকে বেশি আসে এবং এগুলোর কিন্তু আমরা বিস্তারিতভাবে ক্লাস নিয়েছি। তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল অপটিমিস্ট স্পেস আশাবাদী লিখে সার্চ দাও, অপটিমিস্ট আশাবাদী লিখে, তাহলে ইউটিউবে পেয়ে যাবে। সেখানে অর্থনীতি প্রথম পত্র নামে একটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টে এই যে আমরা যেগুলো আজকে কথা বলতেছি এই সবগুলোর উপর কিন্তু সেখানে সুন্দর মতো ক্লাস দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে তোমার প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, মানে অর্থনীতি প্রথম পত্রের যে অধ্যায়গুলো আছে সেই সবগুলো অধ্যায়ের ক্লাসগুলো সেখানে আমরা সুন্দরভাবে ধারাবাহিকভাবে দিয়ে দিছি। তো তারপরেও তোমাদের কোনো যদি সমস্যা হয়ে থাকে কোনো টপিক বুঝতে বা কোনো কিছু, আমাদের অবশ্যই জানাবা, আমরা সেটার পর তোমাদের আলাদা ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। তো দেখো, তাহলে আমরা তোমাদের জ্ঞানমূলক প্রথম অধ্যায়ের যে জ্ঞানমূলক অংশগুলো আছে সর্বপ্রথম জ্ঞানমূলক অংশগুলো দেখাইলাম। তো এরপরে দেখো, একটু বড় করে দিই, জুম করে দিই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো আমরা জ্ঞানমূলক অংশগুলো দেখানোর ট্রাই করলাম। এরপরে আমরা অনুধাবন অংশগুলো দেখো। দেখো, এগুলো হলো জ্ঞানমূলক প্রথম অধ্যায়ের ক্ষেত্রে। তো প্রথম অধ্যায়ে আমরা আগে জ্ঞানমূলক অংশটা শেষ করে দিই। প্রত্যেকটা অধ্যায়ের তোমাদের শর্ট সিলেবাসে প্রথম পত্রের যে অধ্যায়গুলো আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং নবম, দশম, এই সবগুলো অধ্যায়ে আমরা আগে সর্বপ্রথম জ্ঞানমূলকটা শেষ করে দিই, যে জ্ঞানমূলকগুলো থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। তো আমাদের সাথে অনেকে আছে, যে পান্না নামে একজন কমেন্ট করছে যে আমাদের এলাকায় ছোটো ভাই, তো সে সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। তো সাথেই থাকো শেষ পর্যন্ত ভাই, অনেক আশা করি তোমার জন্য এটা হেল্পফুল হবে, যেহেতু তুমি পরীক্ষার্থীর সামনে পরীক্ষা দিবা, সাজেশনটা তোমার জন্য অনেকটা উপকার হবে। তো তার পাশাপাশি যারা আছেন সকলেই শেষ পর্যন্ত থাকবেন, কারণ এটাতে আমি সম্পূর্ণ যে তোমার অর্থনীতি যে বইটা আছে সম্পূর্ণ বইটা শর্টকাটে কীভাবে শেষ মুহূর্তে ইজিলি মানে সব বইটা শেষ করা যাবে এবং কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এখানে কিন্তু আমরা হাইলাইট করে দিছি। তো দেখো, এরপর হলো দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলকের ক্ষেত্রে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে এগুলো থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে আর কি। উপযোগ কী, আর আরেকটা বিষয় কি, যে এই যে প্রশ্নগুলো আছে আমি এখন বিস্তারিত এগুলো বলতেছি না কেন, কারণ এগুলো বিস্তারিতভাবে যদি প্রত্যেকটা জিনিস বলতে যাই এখন কিন্তু অনেক সময় চলে যাবে, মানে এই ভিডিওটা প্রায় 4-5 ঘন্টা হয়ে যাবে। তো সেজন্য আমি যে তোমাদের যাদের কোনো সমস্যা হবে এগুলো বুঝতে বা এগুলো প্রশ্নগুলো জানো না বা তাদের বুঝতে যে এটা কীভাবে হলো না হলো বা এটা কী বুঝতেছি না, তোমাদের অবশ্যই তোমরা যে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে যাবা, ওখানে কিন্তু ক্লাসগুলো সুন্দরভাবে দেওয়া আছে। এই প্রত্যেকটা টপিক অনুসারে ধারাবাহিকভাবে সুন্দরভাবে ক্লাসগুলো দেওয়া হয়েছে। তোমরা সেগুলো যদি দেখো আশা করি কোনো প্রবলেম থাকবে না। তো তোমরা অবশ্যই ইউটিউবে গিয়ে অপটিমিস্ট আশাবাদী লিখে সার্চ দেবে এবং সে ক্লাসগুলো দেখবা। তোমাদের এই যে কয়েকদিন আছে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, তুমি যদি সেই ভিডিওগুলো সম্পূর্ণগুলো কমপ্লিট করতে পারো, মনে হয় প্রথম পত্রে 30টা ভিডিও আছে, এই সবগুলো দেখো, তোমার A+ কেউ ঠেকাইতে পারবে না অর্থনীতির ক্ষেত্রে, সবগুলো যদি বুঝে সুন্দরভাবে শেষ করতে পারো। তো আমি এটা একবার চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো তুমি অবশ্যই তোমার যদি সমস্যা হয় শেষ মুহূর্তে এসে এই কাজটা করতে পারো, যার প্রবলেম আছে, আর যার প্রবলেম নেই তারা রিভিশন দিবা জাস্ট। দেখো, তাহলে উপযোগ কী, এটা গেল জ্ঞানমূলকের। তারপর হলো চাহিদা কী, এরপর আছে হলো যোগান কী, তারপর হলো চলক কাকে বলে, চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী, প্রান্তিক উপযোগ কী, রেখার ঢাল কাকে বলে, তারপর অপেক্ষক কাকে বলে, ঢাল কী, চাহিদা বিধি কী,
এরপর দেখো, এরপর হলো চাহিদার স্থাপকতা কী, যোগান বিধি কী, এটা গেল দ্বিতীয় অধ্যায়ের। এরপর তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে জ্ঞানমূলকের যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো হলো উৎপাদন অপেক্ষক কী, মাত্রাগত উৎপাদন কী, তারপর হলো উৎপাদন কী, তারপর হলো প্রান্তিক ব্যয় কী, পরিবর্তনীয় ব্যয়, স্থির খরচ কী যেটাকে ফিক্সড কস্ট বলা হয়ে থাকে, তারপর উৎপাদন উপকরণ কী, উৎপাদন উপকরণ আমরা জানি চারটা, সেই চারটা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া লাগবে। তারপর স্বল্পকাল কী, এখানে কিন্তু দুই ধরনের বাজার আছে, একটা স্বল্পকাল, দীর্ঘকাল। স্বল্পকালে কিছু উপকরণ স্থির, কিছু পরিবর্তনশীল, আর দীর্ঘকালে কিন্তু সকল উপকরণ পরিবর্তনশীল। এগুলো কিন্তু আমরা ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করছি। তো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু ধরে ধরে খুব সুন্দরভাবে পড়তে হবে। এরপর হলো চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে জ্ঞানমূলকের ক্ষেত্রে যেগুলো পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট, তা হলো অর্থনীতিতে বাজার কাকে বলে। এই সংখ্যাটা অনেকবার আসছে যে বাজার কী বা বাজার বলতে কী বোঝায়। অনেকে আবার এটা ভুল করে থাকে, বাজার বলতে মনে করো আমরা যে এখানে কিন্তু অনেকটা কনফিউশন আছে অনেকের বলতে। বাজার বলতে কিন্তু কখনও কোনো একটা নির্দিষ্ট স্থানকে বোঝায় না যে এই স্থানটা, এখানে হচ্ছে স্থানটা মানে বাজার। মনে করো আমাদের কোনো একটা জায়গায় কোনো একটা বাজার হয়েছে, আমরা সেই স্থানটাকে কেন্দ্র করে কিন্তু বাজারটা বলে থাকি, কিন্তু বাস্তবে স্থান কেন্দ্রিক কিন্তু বাজারটা হয় না, বাজারটা হয় পণ্যটাকে নিয়ে। বুঝতে পারছো? অর্থাৎ বাজার হবে, তোমার গুরুত্ব থাকবে বাজার বলতে, তোমাদের কখনো স্থানটাকে বাজার বোঝাবে না, সেই পণ্যটাকে কেন্দ্র করে যে বাজারটা গড়ে ওঠে সেটাকে কিন্তু বাজার বলা হয়ে থাকে। মানে পণ্যটা সেটাই কিন্তু সে বাজারের মতো অন্তর্ভুক্ত, অর্থাৎ পণ্যটাকে গুরুত্ব দিবে, কখনো স্থানটাকে গুরুত্ব দিবে না। দেখো এই বাজারের মধ্যে অনেকগুলো কিন্তু ক্লাসিফিকেশন আছে, এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আছে, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আছে। তো এগুলো কিন্তু সবগুলো মোটামুটি ধারণা থাকা লাগবে। এবং এখানকার মধ্যে যে জ্ঞানমূলকের ক্ষেত্রে যেগুলো আরও ইম্পর্টেন্ট আছে, মনবশ্রেণী বাজার, তারপর হলো ফার্ম, এই যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনগুলো আছে না বাজারের, আমি কিন্তু এগুলো একবারে শর্টকাটে ক্লাসগুলোতে এত সুন্দর করে দেখাইছি, তুমি ইজিলি ওইখানে থেকে যেভাবে প্রশ্ন দেখ তুমি কিন্তু ইজিলি জানতে পারবা। এগুলো কয়েকটা জাস্ট ওয়ার্ড মিনিংগুলো দিছি, সেই ওয়ার্ড মিনিংগুলো তুমি যদি জানো, তুমি এগুলো যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনগুলো আছে কোনটা কীরকম নাকি এগুলো কিন্তু বলতে পারে না অনেকে, তুমি কিন্তু ইজিলি বলতে পারবা এগুলো যদি জাস্ট দেখো। তো দেখো এরপরে যেটা আছে ফার্ম কাকে বলে, তারপর ডুওপলি বাজার কাকে বলে, আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, তারপর অলিগোপলি বাজার কি, স্থানীয় বাজার কি, এরকম এই বাজার এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন আসে। আর আরেকটা কথা বলে দিই ভাই, এই সাজেশন যেটা দিচ্ছি এটা থেকে আসার সম্ভাবনা কিন্তু 80 থেকে 90% এখান থেকে। মানে আর তোমার শর্টকাট বলতে চাই, তুমি যদি বলো যে আমার 100% সৃজনশীল কমন লাগবে, তাহলে তুমি বিগত সালের যে প্রশ্নগুলো আছে 3 থেকে 4 বছরে তুমি কমপ্লিট করো, সৃজনশীলে তুমি 100% না একবারে তুমি 11টার মধ্যে পুরো 11টা সৃজনশীলে কমন পাবা যদি তুমি বিগত সালের সৃজনশীলগুলো প্র্যাকটিস করো 3 বা 4 বছরের অর্থনীতি ক্ষেত্রে। আর এই সাজেশনটা থেকে তোমার 80 থেকে 90% আসার পসিবিলিটি, কারণ এখানে সবগুলো একবারে অত বিস্তারিতভাবে দেখানো হয়নি, খুব সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে। তবে এটা করলে তোমার A+ হবে, A+ নিয়ে তোমার চিন্তা করা হবে না। এখানে যে টপিকগুলো দিচ্ছি এগুলো যদি ভালোভাবে পড়ো এখন শেষ মুহূর্তে তোমার A+ নিশ্চিত হবে। তো এই জন্য ভালোভাবে সাজেশনটা শেষ পর্যন্ত দেখো। এরপরে দেখো 9 নম্বর অধ্যায় যেটা আছে সেটা হলো মোট জাতীয় আয় কাকে বলে, সামগ্রিক আয় কাকে বলে, জিডিপি কি, তারপর এনএনআই, জিএনপি, এই যে বিভিন্ন ধরনের আছে জিএনপি, জিডিপি, এনএনপি, এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা জানতে হবে পূর্ণরূপগুলো, এগুলো অনেকবার পরীক্ষায় আসে প্রশ্ন। এরপর 10ম অধ্যায় থেকে জ্ঞানমূলকের জন্য যেগুলো জানবা সেটা হলো মুদ্রা কী বা অর্থ কী, তারপর হলো বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, বিহিত মুদ্রা কী, মুদ্রার চাহিদা বলতে কী বোঝায়, অর্থের মূল্য কী, আমানত কী, তারপর অনলাইন ব্যাংকিং কী, এই বিষয়গুলো এগুলো মোটামুটি আমরা প্রথম থেকে তোমাদের যে অধ্যায়গুলো ষষ্ঠ সিলেবাসে ছিল সেগুলো সবগুলো একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম জ্ঞানমূলকের কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় সবথেকে বেশি কোনগুলো আসে প্রশ্নগুলো সেগুলো ধারণা দেওয়ার চেষ্টা করো। তো এরপরে দেখো আমরা অনুধাবনগুলো তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে অনুধাবন কোনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে। দেখো অনুধাবনগুলোর মধ্যে যদি দেখায়, তো প্রথমে যেটা আছে অনুধাবনগুলোর মধ্যে প্রথম অধ্যায়ের ক্ষেত্রে নির্দেশমূলক অর্থব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ক্ষেত্রে মানে আলোচনা করা এই বিষয়টা, যে অনেক সময় আছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কী, নির্দেশমূলক অর্থব্যবস্থা কী বলতে কী বোঝায় ব্যাখ্যা করো, এরকম কিন্তু প্রশ্ন আসে খ নম্বরে। এরপর হলো অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন। এরপরে আসে হলো উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায়, অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব নয় কেন, সম্পদের দুষ্প্রাপ্যতায় অর্থনীতি সমস্যা মূল কারণ ব্যাখ্যা করো, নির্দেশমূলক অর্থব্যবস্থা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় গুরুত্ব নেই কেন ব্যাখ্যা করো। এরপর দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে যদি যাই, দ্বিতীয় অধ্যায়ে যেগুলো আমরা গুরুত্বপূর্ণ পাই তা দেখো, প্রথমটা হলো ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদার বিধি কার্যকর হয় না কেন, তারপর হলো সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে যোগান বিধি অকার্যকর ব্যাখ্যা করো। এরপর আসছে হলো প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন। এরপর 4 নম্বরে হলো দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক সমমুখী ব্যাখ্যা করো। এটা কিন্তু আমরা দেখি যে দামের সাথে একটা যোগানের সম্পর্ক আছে, একরকম দামের সাথে চাহিদার সম্পর্ক হলো বিপরীতমুখী, দামের সাথে আবার যোগানের সম্পর্ক হলো সমমুখী, এগুলো কিন্তু নিয়ম আছে, এগুলো কিন্তু ভালোভাবে পড়া লাগবে, যে পড়ছে সে কিন্তু এগুলো ইজিলি পারবে, তার কিন্তু সমস্যা হবে না।
তো এরপরে আছে যোগানের উপর সময়ের প্রভাব ব্যাখ্যা করো। বক্ররেখার ঢাল সকল বিন্দুতে সমান নয়, ব্যাখ্যা করো। 7 নম্বর হলো চাহিদা রেখা কখন ঊর্ধ্বগামী হয়। এগুলো কিন্তু কারণ আছে, চাহিদা রেখা কখন ঊর্ধ্বগামী হয়, এরপর যোগান রেখা কখন নিম্নগামী হয়, কী কী কারণে হয়, কারণ আছে কিন্তু। 8 নম্বরে আছে উপকরণ মূল্য কোন দ্রব্যের যোগানকে কীভাবে প্রভাবিত করে। এগুলো কিন্তু আমরা অনুধাবন বলতেছি, যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে কোন কোনগুলো অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের সেগুলো দেখানোর চেষ্টা করতেছি। 9 নম্বরে আছে হলো সর্বোচ্চ মোট উপযোগ স্তরে প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন, ব্যাখ্যা করো। 10 নম্বরে হলো চাহিদা কি শুধু দামের উপর নির্ভরশীল। এরপর হলো এটা আবার উল্টাভাবে আসতে পারে, যে যোগান কি শুধু দামের উপর নির্ভরশীল, এভাবে ওইটাও দিয়ে দিতে পারে, যে আমরা জানি যে দামের উপর বেশিরভাগই দ্রব্যগুলো বা পণ্যগুলো নির্ভর করে, কারণ দামটা মূলত দামের উপরই চাহিদা বা যোগানটা নির্ভর করা হয়। যেমন কোনো দ্রব্যের যদি দাম বেড়ে যায় তাহলে সেই দ্রব্যের চাহিদা কমে যায়, কিন্তু কোনো দ্রব্যের যদি দাম বেড়ে যায় তখন কিন্তু সেই দ্রব্যের যোগান কমে না, তখন কিন্তু যোগান বেড়ে যায়, কারণ আমরা তখন সেই দ্রব্যটা হাতে রাখতে চাই না, সেটা কিন্তু আমরা বিক্রি করে দিতে চাই। তো এরপরে দেখো, এরপর হলো পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদা সম্পর্কে কীরূপ, ব্যাখ্যা করো এটা। এরপর আছে চলক ও ধ্রুবক একই নেই কেন। এরপর হলো 13 নম্বর বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না কেন। এটা হলো দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্নগুলো যেগুলো দরকার পরীক্ষার জন্য, তাহলে দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল, ব্যাখ্যা করো। 2 নম্বরে হলো স্বল্পকালে উৎপাদন অপেক্ষক সব উপকরণ পরিবর্তন হয় না কেন। 3 নম্বরে গড় স্থির ব্যয় কি শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। 4 নম্বর মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়, ব্যাখ্যা করো। 5 নম্বরে আছে দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন, ব্যাখ্যা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR = MR কেন। এটা যদিও পরবর্তী অধ্যায়ে আরও বিস্তারিতভাবে আছে, তোমাদের বিশেষ করে চতুর্থ অধ্যায়ে এগুলো কিন্তু আবার বিস্তারিতভাবে আমরা ক্লাসে আলোচনা করছি। AR MR কেন সমান হয়, কী কারণে হয়, বা কেন কখনই হয়, কখন দিব আমরা, কেন এই দুইটাই অন্যরা কেন হয় না, এগুলো সবগুলো কিন্তু দেখাইছে। তো একচেটিয়া বাজারে AR এবং MR সমান হয় না কেন। এরপর হলো চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে কিন্তু আমাদের বাজার রিলেটেড বিভিন্ন বিষয় আছে, এবং এই অধ্যায়ে বাজারে তোমাদের 6টা চিত্র আছে, খুব সুন্দরভাবে আমি করাইছি। এই 6টা চিত্র যে ভালোভাবে বুঝবে সেই গ্যারেন্টি একবার একটা সৃজনশীল 100% কমন পাবে, এখান থেকে প্রতি বছরই সৃজনশীল দেয়। এখন এই সৃজনশীলটা কারা পারে, যারা এই জিনিসগুলো বুঝে, টার্মগুলো ভালোভাবে বুঝতে পারে। এখন তুমি যদি না বুঝো, মুখস্থ করো, এগুলো কিন্তু জীবনও পারবে না। এখানকার বিষয়গুলো হলো মুখস্থের উপর, যে সুন্দর করে মুখস্থ করছে, যে সুন্দর করে এগুলো বিষয়গুলো বুঝছে, ভালোভাবে আয়ত্ত করছে, সে কিন্তু ইজিলি এগুলো অ্যান্সার করতে পারছে। এখন যে মুখস্থ করার চেষ্টা করছে, এগুলো কিন্তু মুখস্থ জীবন হবে না, কারণ এগুলো গাণিতিক রিলেটেড, আপনাকে বুঝতে হবে, চিত্রগুলো বুঝলে কিন্তু ইজিলি করা যায়। আমি এটার মনে হয় 2টা ক্লাস নিচ্ছি, ইউটিউবে আছে, ওই 2টা ক্লাস দেখলে তোমার এনাফ, তুমি একবার 100% সৃজনশীল উত্তর করতে পারবে এখান থেকে। এরপরে 4 নম্বর অধ্যায়ের মধ্যে যেগুলো আমাদের জানা লাগবে, একচেটিয়া বাজারে গড় আয় রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় কেন। 2 নম্বর হলো ফার্মের স্বাভাবিক মুনাফা বলতে কী বোঝায়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে PAR MR সমান কেন। দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না কেন। কেন একচেটিয়া বাজারে বিক্রেতাকে দামে সস্তা বলা হয়। এরপরে আছে হলো একচেটিয়া বাজার ও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পার্থক্য। এটা কিন্তু পার্থক্য আছে, একচেটিয়া বাজার এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। যদি শর্টকাটে বলি, একচেটিয়া বাজারে হলো তোমার একজনই বিক্রেতা, কেউ থাকবে না, কিন্তু একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে মানে বিক্রেতা কয়েকজন থাকতে পারে এবং ওই দ্রব্যের পরিবর্তক থাকবে। পরিবর্তক বলতে কীরকম, পরিবর্তক দ্রব্য এক কথায় বলতে গেলে মানে ওইটার পরিবর্তে অন্যটা ব্যবহার করতে পারবা, বোঝা গেছে। যেমন এখন তুমি তুমি একটা কোম্পানি তোমার কাছে কলম আছে, এখন তুমি চাইলে ওই কোম্পানি বাদে তুমি অন্য একটা কোম্পানি কলম দিয়ে কিন্তু তুমি লেখার কাজ করতে পারো, যে তোমাকে ওই কোম্পানি কলমে লাগবে এরকমটা না, এটা কিন্তু পরিবর্তন বলা যায়, মানে একটা পরিবর্তনটা। বা তুমি কলমের পরিবর্তে কলমের কাজ কিন্তু তুমি রুল দিয়ে চালাই দিতে পারো। যেমন তুমি চায়ের কাজ, মানে চা তুমি খাইলে না, চায়ের কাজ তুমি কফি দিয়ে চালাই দিলে, যে কফি আমি খাই, সমস্যা কি, এরকম মানে পরিবর্তে একটার পরিবর্তে অন্যটা। তো এরকম একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে এরকম পরিবর্তক দ্রব্য থাকবে, কিন্তু একচেটিয়া বাজারে এটা থাকবে না। মানে একচেটিয়া বাজারে একটাই দোকান, ওই মনে সব বিক্রি করে, ওর কাছে, ওর আর কারো কাছে নেই, শর্টকাট কথা, মানে ওর কাছেই যেতে হবে, আর কারো কাছে নাই ওই পণ্যটা। এরকম যে বাজার, সেটা একচেটিয়া বাজার। এইগুলোর মধ্যে পার্থক্য লেখা লাগবে। এরপর হলো একচেটিয়া বাজারে AR MR হয় কেন। তারপর একচেটিয়া কারবারে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে কেন। এরপর আসলে একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন, ব্যাখ্যা করো। এরপর আছে ক্ষতি অবস্থায় একটি ফার্ম স্বল্পকালে কখন উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে। 11 নম্বর হলো কখন ফার্ম ও শিল্প একই, ব্যাখ্যা করো। তো দেখো, এরপরে যেটা আছে আমাদের নবম অধ্যায়ের ক্ষেত্রে, অনুধাবনের ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট, তা হলো প্রবাসীদের আয় GNP-তে অন্তর্ভুক্ত হয় না কেন। সঞ্চয় বিনিয়োগের ভিত্তি ব্যাখ্যা করো। 2 খাত বিশিষ্ট অর্থনীতির সামগ্রিক ব্যয়ের উপাদান 2টি লেখো। সঞ্চয়ের সাথে বিনিয়োগে কিভাবে সম্পর্কিত। GNP ও GDP-র মধ্যকার সম্পর্ক কেমন।
6 নম্বরে হলো কোন অবস্থায় জিডিপি সমান সমান জিএনপি ব্যাখ্যা করো। এরপরে 7 নম্বরে আছে ভোগ কি আয়ের উপর নির্ভরশীল, মতামত দাও। 8 নম্বরে হলো নিজ জাতীয় আয় তুমি কিভাবে পরিমাপ করবে। এ ছিল মূলত হলো 9 অধ্যায়। এরপর 10 অধ্যায় যেটা আছে অনুধাবনের ক্ষেত্রে দাম স্তর ও আয়ের মূল্যের মধ্যে সম্পর্ক কিরূপ, মুদ্রার কার্যাবলী ব্যাখ্যা করো। 3 নম্বরে হলো অর্থের পরিমাপের সাথে অর্থের মূল্যের সম্পর্ক কিরূপ ব্যাখ্যা করো। 4 নম্বর হলো কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার নীতি গ্রহণ করে কেন ব্যাখ্যা করো। 5 নম্বর হলো ঋণ নিয়ন্ত্রণের সাথে ব্যাংক হারের সম্পর্ক কিরূপ ব্যাখ্যা করো। এরপরে আছে হলো 6 নম্বরে যে অন্যান্য অবস্থায় অপরিবর্তিত অবস্থায় অর্থের মূল্য হ্রাস পেলে দ্রব্যমূল্য কিরূপ পরিবর্তন হবে ব্যাখ্যা করো। 7 নম্বরে হলো বাংলাদেশে ব্যাংকে কেন কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। 8 নম্বর হলো ব্যাংক হার কীভাবে মুদ্রার যোগানকে প্রভাবিত করে। এই ছিল মূলত হলো জ্ঞান এবং অনুধাবন অংশ। মানে এতক্ষণ আমরা এই দুইটা আলোচনা করলাম যে বিশেষ করে শর্ট সিলেবাসে এইচএসসির যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে জ্ঞান এবং অনুধাবনের জন্য মানে যেগুলো বলছি এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। এখন এগুলো অনেকে মুখস্থ করার চেষ্টা করবে। দেখো অর্থনীতি বিষয়টা কিন্তু মুখস্থের না, এই বিষয়টা হলো বোঝার। যে বিষয়গুলো টপিকগুলো খুব সুন্দরভাবে বুঝছে তার কাছে কিন্তু এগুলো কখনও হার্ড মনে হবে না, কারণ এগুলো কিন্তু জাস্ট একটার সাথে একটা রিলেটেড। মানে একটা প্রশ্নই তোমার ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে কিন্তু দিতে পারে, একটা প্রশ্নই বিভিন্নভাবে দেওয়া যায় ঘুরিয়ে পেঁচিয়ে। তো এখন যে মূল জিনিসটা বুঝছে আসলে তার কাছে কিন্তু কোনো ব্যাপারই না। বুঝতে পারছো তো বিষয়টা? তো এভাবে কিন্তু তোমাকে অর্থনীতিটা পড়া লাগে, অর্থনীতি বোঝার পর। দেখো এখন শেষ মুহূর্তে যাদের অবস্থা এরকম যে একবারে খুব করুণ অবস্থা, তারা চাইলে এই যে প্রশ্নগুলো যেগুলো দিচ্ছি এগুলো তোমরা মুখস্থ করে নিতে পারো। এখন তো আর অপশন নাই যে তোমার তো খুব ভালোভাবে একবারে বুঝে শুনে বুঝবা, এত টাইমও নেই এখন, তোমাদের সামনে পরীক্ষা। কিন্তু এখন কারো যদি এরকম হয় যে কখনো পড়ানোর আগে একবার আজকে নতুন, তাহলে তোমরা এই টপিকগুলো ধরে ধরে একটু মানে ভালোভাবে মুখস্থ করার চেষ্টা করো। তবে আমি তারপর বলবো তোমার হাতে যদি এরকম মানে সময় থাকে, ক্যাপাবিলিটি থাকে, তুমি অবশ্যই বুঝে বুঝে পড়বা, এগুলো বুঝবা খুব সুন্দরভাবে। কারণ অর্থনীতিটা মূল বিষয়টাই হলো বোঝার উপর। যে ভালোভাবে বুঝতে পারে সে কিন্তু ইজিলি সবগুলো অ্যান্সার করতে পারে। যে বুঝে না, আমি দেখছি আমার তো মানে আজ থেকে শুধু পড়াচ্ছি না, প্রায় অর্থনীতি আমি 3-4 বছর ধরে পড়াচ্ছি। তো দেখতেছি যে অর্থনীতি কীরকম বিষয়টা, যে অনেকে এরকম আছে স্টুডেন্ট যে মানে জাস্ট বুঝার পরেই সে উত্তর করতে পারে। আর কিছু স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্ট দেখছি, তারা মানে বুঝাচ্ছে, তারা মুখস্থ দিকটাকে ফোকাস বেশি দেয়, যার কারণে কিন্তু তারা আলটিমেটলি উত্তর করতে পারে না, একটু ঘুরিয়ে দিলে প্রশ্নটা উত্তর করতে পারে না। তো এই জন্য এই জিনিসটা বললাম আর কি। তো দেখো এরপর আমরা দেখব এখন সৃজনশীলের জন্য। তো সৃজনশীল প্রশ্নের গ নাম্বারের ক্ষেত্রে বিশেষ করে গ এবং ঘয়ের ক্ষেত্রে যেগুলো জায়গা থেকে প্রশ্ন আসে। তো দেখো গ ক্ষেত্রে যেখান থেকে প্রথম অধ্যায় থেকে যেখানে আসে বলে যেখান থেকে প্রশ্ন করতে মানে প্রশ্ন দেয় নর্মালি, সেটা হলো উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলে। তারপর হলো তার মধ্যে উৎপাদন সম্ভাবনা রেখা যখন করব এর ভিতরে একটা বিন্দু আসে, বাইরের একটা বিন্দু আসে। তো এই যে ভিতরের বিন্দু সেটা হলো উৎপাদন সম্ভব বিন্দু, আর যেটা বাইরে সেটা হলো অসম্ভব উৎপাদন বিন্দু। যেটা ভেতরে সেটা কিন্তু বেকারত্ব বিন্দুও বলা হয়। তো এই বিষয়টা আসে, মানে অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রাখা যেটাকে পিপিসি বলা হয়, সেখান থেকে প্রশ্ন দেয় প্রথম অধ্যায়ে। তো এরপরে আসে হলো অর্থনীতি ব্যবস্থা সমূহ। এই যে বিভিন্ন 4টা অর্থনীতি ব্যবস্থা আছে, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ইসলামী, এই 4টা অর্থ ব্যবস্থা থেকে কিন্তু প্রশ্ন অনেকবার দিছি, মানে অনেকবার একবারে দিছি, সেজন্য এটা খুব গুরুত্ব দিতে হবে। এইগুলো প্রথম অধ্যায় কিন্তু ওই 2 জায়গা থেকেই প্রশ্ন আসে। আমি কিন্তু খুব সংক্ষিপ্ত করে তোমাদের দেখাচ্ছি, মানে যেগুলো জায়গা না পড়লেই নয়, মানে এগুলো পড়াই লাগবে এমন জায়গাগুলো তোমাদের দেখানো ট্রাই করতেছি। তো দেখো এরপরে যেটা আছে তোমাদের, এরপর দ্বিতীয় অধ্যায় যায়। দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে যেগুলো জায়গা থেকে প্রশ্ন আসে সেটা হলো উপযোগ থেকে আসে। উপযোগ থেকে কোথায়? মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ, এই দুইটা আছে। গড় উপযোগটা আসে না, তবে মোট উপযোগটা খুব যে আসে এরকমটা না। সবচেয়ে বেশি এখান থেকে যে জায়গা থেকে আসে সেটা হলো প্রান্তিক উপযোগ নির্ণয়, যেটাকে এমইউ বলে, এবং এটা থেকে রেখা নির্ণয় করতে বলে। মোট উপযোগ বা প্রান্তিক উপযোগের রেখা। আগে তোমাকে প্রান্তিক উপযোগ বা মোট উপযোগটা নির্ণয় করতে বলে, আগে সেটা নির্ণয় করা লাগে সূচির মাধ্যমে। আমরা কিন্তু এগুলো সব আলোচনা করছি ভিডিওগুলোতে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। এরপর তোমাদের সেই যে রেখাগুলো তুমি নির্ণয় করলা সংখ্যাগুলো, সেগুলো থেকে মানে সূচিটা প্রথমে নির্ণয় করা লাগবে, সেই সূচি থেকে পরবর্তীতে তোমাকে সেখান থেকে রেখা অঙ্কন করা লাগবে। বুঝতে পারছো? এভাবে তোমাকে কিন্তু কাজ করা লাগে। তো 2 নম্বর এখান থেকে চাহিদা এবং যোগান। চাহিদা যোগান থেকে কী রকম প্রশ্ন আসে? এখান থেকে প্রশ্ন আসে তোমাকে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন বা যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন, এটা একটা প্রশ্ন। বা অনেক সময় এভাবে আসে যে সমীকরণ হতে চাহিদা ও যোগান রেখা অঙ্কন, একটা সমীকরণ দিয়ে দেয়, ওই সমীকরণ থেকে তোমাকে আগে একটা সূচি তৈরি করা লাগে। চাহিদা সমীকরণ দিলে চাহিদা সূচি, যোগান সমীকরণ দিলে যোগান সূচি, তারপর ওই সূচি থেকে তোমাকে চিত্র অঙ্কন করা লাগে। এইভাবেও প্রশ্ন আসে, বিভিন্নভাবে আসতে পারে। তো চাহিদা ও যোগান বিধির এরপর ব্যতিক্রমগুলো, এটাও অনেকবার প্রশ্ন আসছে যে চাহিদা এবং যোগান বিধির যে বিভিন্ন ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে কি? চাহিদা এবং যোগান বিধি খাটবে না। কেমন খাটবে না? যে আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এই নিয়মটা ঘটবে না, মানে এটার বিপরীত ঘটবে। মানে দাম বাড়লে চাহিদা স্থির থাকবে বা চাহিদাও বাড়বে, এরকম বিষয়টা। তো এটাই মূলত ব্যতিক্রম বলা হয়।
তো এরপর 3 নাম্বার যে জায়গা থেকে প্রশ্ন আসে, তবে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু 3টা প্রশ্ন দেওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, তবে 2টা প্রশ্ন কনফার্ম পাবা, 100% পাবা, 2টা প্রশ্ন দিবেই, তবে 3টা প্রশ্ন বেশিরভাগ সময় দেয়। বুঝতে পারছো? তার মানে তুমি যদি মানে প্রথম 4টা অধ্যায় পড়ো ভালোভাবে, অর্থনীতি প্রথম পত্রের এই 4টা অধ্যায় তুমি পড়লে 100% তুমি 7টা সৃজনশীল উত্তর করে আসতে পারবে, প্রথম 4টা দিয়ে খুব ভালোভাবে যদি পড়ো। বুঝতে পারছো? তো এভাবেই কিন্তু তোমাকে প্রিপারেশন নেওয়া লাগবে। আর আমি তোমাদের তো ধারণা দিচ্ছি, এভাবে তোমরা আগাও, ইনশাল্লাহ তোমার আশা করি সমস্যা হবে না। তো 3 নম্বরে দেখো ভারসাম্য ক্ষেত্রে তুমি যে বিষয়গুলো জানবা, সূচির সাহায্যে ভারসাম্য দাম্য পরিমাণ নির্ণয়। এখান থেকে তো প্রতিবারই প্রশ্ন দেয় ভারসাম্য থেকে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে দেয়, কখনো বলে সূচির সাহায্যে, কখনো বলে চিত্রের সাহায্যে, কখনো মানে বলে সমীকরণের সাহায্যে। এই 3টা মাধ্যম আছে ভারসাম্য নির্ণয়ের, কয়টা? 3টা প্রসেস। কখনো সূচির সাহায্যে বলে, সূচি মানে কি, একটা তোমার ইয়া দিয়ে দেয়, মানে যেটাকে আমরা ইয়া বলি, যে বিভিন্ন ধরনের মানগুলো সংখ্যাগুলো দিয়ে দেয়, সেখান থেকে তোমাকে চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে হবে। আরেকটা হলো চিত্রের সাহায্যে, মানে তোমাকে এরকম সূচি দিয়ে দিবে, সেখান থেকে তোমাকে চিত্র অঙ্কন করতে হবে, চিত্রের মাধ্যমে তোমাকে ভারসাম্য দাম পরিমাণ দেখাইতে হবে। এরপর হলো সমীকরণের সাহায্যে, এরপর সমীকরণগুলো দিয়ে দিবে, সমীকরণ থেকে তোমাকে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করা লাগবে। অনেক সময় আবার কী করে, সমীকরণে দেয় না, তোমাকে কী দেয়, সূচি দেয়, সূচি দিয়ে বলে যে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয়। তার মানে তখন তোমাকে কিন্তু অনেক কষ্ট করা লাগে, তখন তোমাকে আগে ওই সূচি থেকে সমীকরণ গঠন করা লাগবে, তারপরে তোমার সমীকরণ গঠন করে তারপর ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করা লাগবে। তো আমরা কিন্তু এগুলো সবগুলো ক্লাসে কিন্তু আলোচনা করছি যে কীভাবে করা লাগে। বা অনেক সময় আবার এভাবেও এখান থেকে প্রশ্নটা আছে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে, যে তোমার মানে সূচিটা আছে না, সেই মানে একবারে অনেক করে দেয়, যে এমনভাবে দেয় যে তোমার ইয়াগুলো সমীকরণগুলো দিয়ে দেয়, সমীকরণগুলো দেওয়ার পর বলে যে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো। এটা কিন্তু অনেকটা হার্ড, যখন সমীকরণগুলো দিয়ে দেবে, সমীকরণগুলো থেকে তোমাকে চিত্রের মাধ্যমে দেখানো হবে। তো এটা কিন্তু আমরা অনেক শর্টকাট একটা টিপস কিন্তু দেখাইছি ভিডিওতে, তোমরা যদি কারো কোনো সমস্যা হয় এটা কিন্তু তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ তুমি যদি সেটা দেখো, মানে একটা সিক্রেট এখানে দেখাইছি সহজে এটা সমাধান করার। মানে আমরা নর্মালি কিন্তু এগুলো যখন করতে যাই তখন কিন্তু অনেক ধরে ফেলে, বিভিন্ন সংখ্যা ধরি বা অনেক পরিশ্রম করা লাগে। আমি একবারে শর্টকাটে একটা টিপস দেখাইছি এখানে, ইজিলি কিন্তু মানে তুমি মানে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটে সলভ করে দিতে পারবা। এটা যে উত্তরটা কী হবে, তুমি উত্তরটা 1 মিনিটে, মানে অঙ্কটা করার আগে তুমি উত্তর বের করে ফেলতে পারবা এরকম। তো সেটা যদি করো তাহলে তুমি বুঝতে মানে সুবিধা হবে তোমার, তুমি ইজিলি বুঝতে পারবা যে তোমার অঙ্কটা আদৌ ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। তো আমরা কিন্তু সেখানে সেটা দেখানোর চেষ্টা করেছি। এভাবে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে পিছিয়ে তোমার কিন্তু ভারসাম্য থেকে প্রশ্ন আসে। এরপরে 4 নম্বরে যেখান থেকে তোমার প্রশ্ন দেখা দেয় সেটা হলো স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা থেকে কীরকম প্রশ্ন দেখা দেয় দেখো, স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দেখা দেয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা ও দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করা। মানে তোমাকে বিভিন্ন ধরনের চাহিদার দাম স্থিতিস্থাপকতা 5 ধরনের দেখা যায়, একক দাম স্থিতি, এককের চেয়ে বেশি, এককের চেয়ে কম, তারপর শূন্য, তারপর অসীম, এরকম দেখা যায় বিভিন্ন ধরনের। তো এগুলো তোমাকে কিন্তু নির্ণয় করা লাগে। এরপর হলো চাহিদার আয় স্থিতিস্থাপকতা, এরপর হলো ও দ্রব্যের প্রকৃতি কীরকম, এরপর চাহিদা আর স্থিতিস্থাপকতা ও দ্রব্যের প্রকৃতি। এগুলো এই 4 জায়গা থেকে তুমি 3 জায়গায় প্রশ্ন পাবা। বুঝতে পারছো? তার মানে তোমাকে কিন্তু আমি একবারে জায়গাগুলো একবারে সিলেক্ট করে দিচ্ছি কোথায় কোথায় থেকে প্রশ্ন আসবে, তুমি জাস্ট এগুলো একটু জোর দিবা, ইজিলি উত্তর করতে পারবা কোনো প্রবলেম ছাড়াই। এরপরে 3য় অধ্যায় থেকে যেখান থেকে প্রশ্ন আসে দেখো, 3য় অধ্যায়ের যদি দেখায় 1 নম্বরে দেখো ক্রমশ সমান প্রান্তিক উপযোগ বিধি কি, এটা 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 অনেক সময় আসে, এই বিধিটা থেকে অনেকবার প্রশ্ন আসছে, ক্রমশ সমান প্রান্তিক উপযোগ বিধিটা থেকে। এরপরে দেখো, এরপরে যে জায়গা থেকে আসে সেটা হলো সূচি হতে টিপি রেখা, মানে টোটাল প্রোডাকশন, মানে মোট উৎপাদন রেখা, এমপি রেখা, যে একটু আগে যেটা আমরা জানলাম যে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ একই অবস্থা, জাস্ট এখানে শুধু টিপি আসবে এবং মানে এখানে পি আসবে, ওখানে কী ছিল আমাদের ইউ ছিল, ওখানে যে উপযোগের ক্ষেত্রে ইউটিলিটি, অ্যান্ড উৎপাদনের ক্ষেত্রে প্রোডাকশন পি, জাস্ট এটুকুই পার্থক্য, সূত্র কোনো ভিন্নতা আসবে না, প্রসেস একই। তো দেখো তার মানে তোমাকে একইভাবে আবার এখানে সূচি হতে টিপি এবং এমপি নির্ণয় করা লাগবে, এবং এখানে কোন বিধি কার্যকর হয়। এবং সবচেয়ে বেশি মজার বিষয় কি জানো, যে এখান থেকে তোমার ক্রমশ সমান প্রান্তিক উপযোগ যে বিধিটা আছে এইটা সবসময় এটাই দেয়, মানে এর বাইরে দেয় না। যেমন আমরা তোমাদের দেখাইলাম যে আর ক্ষেত্রে যে 2য় অধ্যায়ের ক্ষেত্রে ওইখানেও ক্রমশ সমান প্রান্তিক উপযোগ বিধিটা যেমন প্রতিবারই আসে না ওইখানে, ঠিক একইভাবে এখানেও ওই ক্রমশ সমান প্রান্তিক উপযোগ বিধিটা, এই বিধিটাই সবসময় দেয়, মানে অন্য বিধিটা দেয় না। ওই 2য় অধ্যায়ে কিন্তু একই অবস্থা, ওইখানেও কিন্তু দেখাইছিলাম যে উপযোগের ক্ষেত্রে ক্রমশ সমান প্রান্তিক উপযোগ বিধি, ওই বিধিটাই সবসময় দেয়, যেটা ক্রমবর্ধমান, যেটা স্থির, 3টা কিন্তু বিধি আছে, ওইগুলো দেয় না, সবসময় এটাই দেয়। তো এরপরে দেখো 2 নম্বরে 3য় অধ্যায় থেকে যেখানে প্রশ্ন আসে, যেখান থেকে উৎপাদন ব্যয় থেকে কোথায় আসে, সূচি হতে মোট ব্যয় টিসি, গড় ব্যয় এসি এবং পরিবর্তনশীল ব্যয় টিবিসি, স্থির ব্যয় টিএফসি, প্রান্তিক ব্যয় এমসি ইত্যাদি নির্ণয়। এটা কিন্তু আমি একবারে একটা চিত্র সবগুলো এক জায়গায় নিয়ে আসছি, আমি যখন ক্লাসটা নিছি না তখন এই টিসি, এসি, টিবিসি, টিএফসি, এমসি এই মানগুলো সবগুলো কীভাবে নির্ণয় করা লাগে একটা ক্লাসে
সবগুলো কিন্তু দেখাইছি, তোমরা সেটা দেখবা, দেখলে এবারে ইজিলি বুঝতে পারবা, মানে অনেক ইজি কিন্তু, জাস্ট তুমি একটু প্র্যাকটিস করলে হয়ে যায় এগুলো। তারপর এই যে এই প্রশ্নটা এত ইম্পর্ট্যান্ট, এটা মানে এটা যে গ নাম্বারে দেয় এগুলা, এই যে মানগুলো নির্ণয়, তাহলে ঘ নাম্বারে এটা দেয় এসি এবং এমসির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলে, মানে এই প্রশ্নটা সব সময় প্রায় দেখছি, অনেক অনেক ইম্পর্টেন্ট কিন্তু এগুলো বাদ দেওয়া যাবে না। এরপরে 3 নাম্বার যেখান থেকে প্রশ্ন আসে সেটা হলো উৎপাদন আয়। এটা কম প্রশ্ন আসে, তবে 1, 2 থেকে সবচেয়ে বেশি আসে, 3 নাম্বারটা থেকে একটু কম আসে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় টিআর, গড় আয় এআর এবং প্রান্তিক আয় এমআর, রেখা নির্ণয় এবং রেখা অঙ্কন। তবে একচেটিয়া বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে টিআর, এআর, এমআর নির্ণয় ও রেখা অঙ্কন করা। তো এই ছিল মূলত হলো 3য় অধ্যায়ের যেসব জায়গা থেকে সৃজনশীলগুলো আসে। এরপরে আমরা যদি দেখি 4র্থ অধ্যায়ের কোন কোন জায়গাগুলো থেকে সৃজনশীল আসে। 4র্থ অধ্যায়ের প্রথমে দেখাই, দেখো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে 3 ধরনের ভারসাম্য, চিত্র ও মুনাফা। এই যেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 3 ধরনের দেখা যায়, স্বাভাবিক, অস্বাভাবিক, ক্ষতি স্বীকার করে। আর একচেটিয়া বাজারে আবার 3 ধরনের ভারসাম্য, চিত্র ও মুনাফা দেখা যায়, ওই একই অবস্থা, জাস্ট চিত্রটা কিন্তু ভিন্ন থাকে, মানে পুরোপুরি প্রসেসও একই, পূর্ণ এবং অপূর্ণ, বা যেটাকে একচেটিয়া বলে, অপূর্ণটাকে একচেটিয়া বলা হয়ে থাকে, প্রসেস পুরো একই, মানে এটার যে প্রসেস ওইটারও একই প্রসেস, সূত্রও একই, সব কিছু একই, জাস্ট তোমার খালি এখানে প্রতীকগুলো আলাদা দিবে বা সংখ্যাগুলো আলাদা হতে পারে, কিন্তু প্রসেসটা একই, বুঝতে পারছো? যে একটা বুঝবে সে কিন্তু বাকি সবগুলো করতে পারবে ইজিলিভাবে। আর এখান থেকে তোমার মানে 2টা থেকে একটা মানে প্রশ্ন কনফার্ম 100% পাবা, একবারে দিবেই দিবে, এটা লিখে নাও, কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন দেয় এখান থেকে। তো এই জন্য এটা খুব গুরুত্ব সহকারে পড়বা, এটা গ্যাপ দিবা না, কারণ এখান থেকে কেন এটা দেওয়ার জন্য তো এত জোর দিচ্ছি আরও, কারণ এখান থেকে প্রশ্নটা খুব কম সময় দেওয়া যায়। যেমন আমি এখানে টাইমটা কিন্তু অনেকটা সেভ করছিলাম, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম এখানে প্রায় মনে হয় 12 না 15 মিনিটে এই সৃজনশীলটা শেষ করে দিয়েছিলাম এই অধ্যায়ের এখান থেকে। কেন? কারণ এটাতে তোমার যে অঙ্কটা এখানকার থাকে গ নাম্বারে, এটা তুমি 2 মিনিট বা 3 মিনিটে করে দিতে পারো, মানে খুব কম সময়ে সম্ভব। যদি আরও সংখ্যা দেয়, সংখ্যা দিলে তো তুমি 1 মিনিটে করে ফেলতে পারবা। যদি সংখ্যা না দেয়, বিভিন্ন ধরনের প্রতীকগুলো দেয় ABC বা XYZ এরকম, তখন একটু সময় লাগে 2 মিনিট বা 3 মিনিট। আর সংখ্যাগুলো দিলে তুমি 1 মিনিটে করে ফেলতে পারবা, তুমি যদি চাও মুখে মুখে করে ফেলতে পারবা, এত ইজি। তো এটা কিন্তু অবশ্যই দিবা, এটা কিন্তু বাদ দিবা না। এরপরে 3 নাম্বারে যেটা আছে সেটা হলো ক্ষতি স্বীকার করে ভারসাম্যর ক্ষেত্রে উৎপাদন কার্য চালিয়ে গেলে কি উৎপাদন কার্য চালিয়ে যাবে কিনা তা ব্যাখ্যা করতে হবে। মানে অনেক সময় দেখা যায় এই ফার্মগুলোতে ক্ষতি স্বীকার করে দেখা যায় 3 ধরনের দেখলাম না ভারসাম্য ক্ষেত্রে, একটা হলো স্বাভাবিক, একটা হলো অস্বাভাবিক, একটা ক্ষতি স্বীকার করে। তো ঘ নাম্বারে এই বিষয়টা আসে, ক্ষতি স্বীকার করে যখন বলে তখন ঘ নাম্বারে এটা বলে যে ক্ষতি স্বীকার করে কি উৎপাদন কার্য চালিয়ে যাবে কিনা। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসছে, এটা ঘ নাম্বারে বেশিরভাগ সময় আসছে। এখন এই সবগুলো বিষয় পড়তে হবে। আরেকটা জায়গায় 4 নম্বর এই 4র্থ অধ্যায় থেকে আসে, সেটা হলো, এটা যদি এখানে দেওয়া হয় নাই, যে বিভিন্ন ধরনের যে বাজারগুলো আছে সেই বাজারগুলো থেকে আসে, যেমন ডুওপলি বাজার, মনকশনী বাজার, একচেটিয়া বাজার, একচেটিয়া একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, এরকম বিভিন্ন ধরনের বাজারগুলো আছে না, এগুলো থেকেও মাঝে মধ্যে যায়, তবে সব সময় যে দেয় এরকমটা বলবো না, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে, এটা বাদ দেওয়ার কোনো কিন্তু সুযোগ নেই, এগুলো থেকেও অনেকবার প্রশ্ন দেখা গেছে, তো এটা কিন্তু স্কিপ করবা না, এটা থেকেও প্রশ্ন আসে। তো এরপরে দেখো, এরপর নবম অধ্যায় আমরা যাই। নবম অধ্যায়ের ক্ষেত্রে যে বিষয়টা, যে এই প্রশ্নটা তো মানে প্রতি বছরই দিছে, এটা দেখছি এই প্রশ্নটা 1 নম্বরে যেটা দিছি CIGXM, এগুলোর মান দেওয়া থাকবে, সেগুলো থেকে ভারসাম্য জাতীয় আয়, ওয়াই এবং ভোগ ব্যয় নির্ণয় করতে হবে। এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে এগুলো ক্লাস নিয়ে তোমাদের দেখাই দিচ্ছি এগুলো, যে এবং কোনো একটি পরিবর্তনে জাতীয় আয় কী পরিবর্তন হবে তা নির্ণয় করো, মানে একটা পরিবর্তনে আরেকটা কী পরিবর্তন হচ্ছে, এগুলো কিন্তু অনেক ইজি, খুব ইজি, এগুলো একটু ভালোভাবে বুঝলেই খুব সুন্দরভাবে এগুলো করা যায়। তো এরপরে দেখো 2 নম্বর হলো ভোগসী মানে ভোগ, যে সমীকরণ গঠন করতে বলবে, বা একটা সমীকরণ থেকে একটা সমীকরণটা আগে তোমাকে সমীকরণ গঠন করতে বলে, অনেক সময় আবার কি বলে যে সমীকরণ থেকে ভোগ রেখা অঙ্কন করো, এভাবে বিভিন্নভাবে থাকতে পারে প্রশ্ন। এরপর হলো সঞ্চয় সমীকরণ হতে সঞ্চয় রেখা অঙ্কন, এটা থাকে। 3 নম্বরে যে প্রশ্নটা এখান থেকে আসে, সঞ্চয় ও বিনিয়োগের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় এবং সামগ্রিক চাহিদা এডি ও সামগ্রিক যোগান এ এসে ভারসাম্য জাতীয় আয় নির্ণয়। এরপরে 4 নম্বর আছে জিএনপি এবং জিডিপি নির্ণয়ের সূত্রের সাহায্যে, মানে এগুলো নির্ণয়, জিএনপি, জিডিপি, বা অনেক সময় এই যে বিভিন্ন ধরনেরগুলো আছে জিডিপি, জিএনপি, তারপর এনএনপি, এনএনআই, বিভিন্ন ধরনের আছে না, এগুলো থেকে অনেকবার প্রশ্ন আসে। মোট জাতীয় আয়, মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, এগুলো পার্থক্য অনেক সময় পরীক্ষায় আসছে, দেখছি এরকমটা দেখা গেছে। এরপরে সর্বশেষ আমাদের 10 নম্বর অধ্যায়, সে অধ্যায় থেকে যেখান থেকে প্রশ্ন দেখা যায়, মানে এই একটাই সূত্র আছে এই অধ্যায়ের, এটা থেকে প্রতিবারই প্রশ্ন দেয়, যে ফিশারের সূত্র ব্যবহার করে দাম স্তর নির্ণয় করা এবং অর্থের পরিমাণ পরিবর্তনে দাম স্তর ও অর্থের মূল্যের পর কী প্রভাব পড়ে তা নির্ণয় ও ব্যাখ্যা করা এবং চিত্র অঙ্কন করা। মানে এখান থেকে একটা সূত্র আছে, এই একটা সূত্র থেকেই প্রতি বছর প্রশ্ন দেয়, এই জন্য এটা একটু ভালোভাবে পড়লেই তুমি কিন্তু আনাসে 10 মার্ক এখান থেকে তুলতে পারো। এরপরে এখান থেকে আরও বাকি কয়েক জায়গা থেকে যেখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়, তা হলো কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি সমূহ, পরিমাণগত ও গুণগত। এরপরে হলো
বাণিজ্যিক ব্যাংকে ঋণ সৃজন প্রক্রিয়া পরিমাণ সূত্র ব্যবহার করে এগুলো মানে নির্ণয় করা লাগে। তো এই ছিল মূলত আমাদের অর্থনীতি প্রথম পত্র তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। অর্থাৎ অর্থনীতি প্রথম পত্রের আমি যে টপিকগুলো তোমাদের দেখাইছি, বিশেষ করে তোমাদের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং তোমার উচ্চতর দক্ষতার জন্য আশা করি তুমি যদি এগুলো ভালোভাবে পড়ে থাকো, আমি গ্যারান্টি সহকারে বলবো তোমার এ প্লাস মানে বিশেষ করে সৃজনশীলের ক্ষেত্রে আমরা তো সৃজনশীলের সাজেশন দিচ্ছি, সৃজনশীলে তোমার 70-এর মধ্যে তুমি 60 মানে ইজিলি আপ করতে পারবা। মানে এগুলোর তুমি দেখবা এগুলোর বাইরে কোনো প্রশ্ন নেই, মানে এগুলোর মধ্যে ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে। কারণ আমি এগুলো তোমার বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো রয়েছে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো, সেগুলো কিন্তু অ্যানালাইসিস করে এটা দেওয়া হয়েছে সাজেশনটা। এটা শুধু যে জাস্ট একটা বোর্ডে অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে এমনটা না। তো সেজন্য তোমরা একটু গুরুত্ব সহকারে সবাই পড়বা সাজেশনটা এবং ফলো করার চেষ্টা করবে। আর তোমাদের যদি কারো যদি সাজেশনটা প্রয়োজন হয়, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবা, আমি তোমাদের এই সাজেশনটা আমার পিডিএফটা আছে, পিডিএফটা তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা চাইলে নক দিতে পারো 0179649 তারপর 7567। দেখো তোমাদের কারো যদি এটা প্রয়োজন হয় পিডিএফটা যে কারো লাগবে এরকম, তাহলে আমি তোমরা এই আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা এখানে দিয়ে দিলাম, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিও, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। এখানে কিন্তু পিডিএফটা সম্পূর্ণগুলো দেওয়া আছে। এমনিতে তোমরা যদি দেখো তোমাদের একটু সমস্যা হতে পারে বুঝতে, যে এমনিতে ক্লাসগুলো নিতে আর তোমাদের যদি মনে হয় যে আমরা ভালোভাবে একটু পিডিএফটা দেখবো, প্রিন্ট আউট করে পড়ার চেষ্টা করবো, তাহলে তোমরা আমাকে নক দিবে, আমি তোমাদের দিয়ে দিব। তো আজকে তাহলে আমাদের ক্লাসটা এখানে শেষ করতেছি। কারো যদি কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাদের নক দিবা, পেজে বা যেখান থেকে যে দেখতেছো না কেন আমাদের অবশ্যই জানাবা। যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা পড়ালেখা রিলেটেড আমরা সবসময় তোমাদের পাশে আছি। তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে। আর একটা কথা, যে তোমরা আমাদের যে প্রতিদিন ডেইলি লাইভ ক্লাস যেগুলো হবে, আমরা কিন্তু রুটিন দিয়ে দিছি, সেই রুটিন অনুযায়ী কিন্তু আমরা প্রতিদিন চেষ্টা করবো যে মাগরিবের পর লাইভ ক্লাসগুলো নেয়। এখানে এইচএসসি একাডেমিক থেকে শুরু করে এডমিশনে বিভিন্ন ধরনের ক্লাসগুলো, তো তোমরা অবশ্যই সেগুলোতে সবাই যুক্ত হবা। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এখানে শেষ করতেছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।